বন্ধুরা, শুরু করছি বরাবরের মতো তোমার আমার আমাদের প্রিয় অনুষ্ঠান খুদে রসিকরা। সেই অনেক আগে শুরু হওয়া প্রোগ্রামটি এখনো বরাবরের মতো চলে আসছে। সেই জন্য বাংলা ভিশনের জন্য একটা হাততালি হয়ে যাক। বরাবরের মতো অনুষ্ঠান উপস্থাপনায় আমি এখনো ঠিকঠাক আবু হেনা রনি, এবং এই অনুষ্ঠানকে সহযোগিতা করছেন আমাদের সবার প্রিয় আপু, তিনি হচ্ছেন কিমিয়া ম্যাডাম। হাততালি হয়ে যাক। ম্যাডাম কিছু মনে করবেন, আমি একটা কথা বলি। একজনকে খুব আপন আপন লাগছে, এবং যাকে খুব আপন আপন লাগছে তিনি আর কেউ নন, তিনি হচ্ছে আপন। বরাবরের মতো সেই খুদে বন্ধুরা আমাদের দুপাশে রয়েছে, কিন্তু ভেতরে রয়েছে অনেক আকর্ষণ। সেই আকর্ষণের সেই থলি থেকে আমরা একজন একজন করে ডেকে নেব। প্রথমে আমরা ডেকে নেব ঢাকার নবাবগঞ্জ থেকে মা গো মা, মা গো মা। আসছে আসছে তনিমা। বহুদিন পর দুই চিত্রশিল্পী বন্ধুর দেখা। কি রে, শুনলাম তুই নাকি অন্ধ হয়ে গেছিস? হ্যাঁ, পুরোপুরি। তা এখন কি করিস? কি আর করব, চিত্র সমালোচনা করি। জীবনে আর কোনোদিন বাজি ধরবো না। এ তোর মুখের কথা, তুই কালকেই আবার খেলা শুরু করবি। না, আমি আর কোনোদিন বাজি ধরবো না। বললাম না, এ তোর মুখের কথা, তুই কালকেই আবার খেলা শুরু করবি। যদি না ধরি, আয় বাজি। গানের গুরু তার শিষ্যকে বললেন, শোনো বেটা, কখনোই ওস্তাদদের মতো চোখ বুজে গান গাইবে না। কেন গুরুজি? কারণ চোখ খুললেই দেখবে একজন শ্রোতাও নেই। হোটেলের লাউঞ্জে বসে দুই বোর্ডার। কাল রাতে এমন ঠান্ডা পড়েছিল যে দাঁতে দাঁতে কি ঠকাঠক শব্দ থামাতেই পারি না। আমি অবশ্য থামিয়েছিলাম। কিভাবে? হিটার চালু করে? না, দুপাটি দাঁত খুলে রেখে। আমার মামি সারাক্ষণ বক 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 করতেই থাকে। একদিন মামি মামাকে বলল, ওগো শুনছো, আজ আমাদের বিয়ে বার্ষিকী। তা তুমি কি করবে, কিছু ভেবেছো? মামা চুপচাপ। আশ্চর্য, এতক্ষণ ধরে চুপ রয়েছো যে? না, আমাদের 10ম বিয়ে বার্ষিকী উপলক্ষে 5 মিনিট নীরবতা পালন করলাম। পিঙ্কি মনি, কেমন লাগছে বলো তোকে? বন্ধুরা, এবার ডেকে নেব আমাদের আরেক বন্ধু, আসছে আমরিন ঢাকা থেকে। ডাক্তার সাহেব, আমি তো আপনাকে এই দাঁতটা তুলতে বলিনি, এই খারাপ দাঁতটা তুলতে বলেছিলাম। আরে এতক্ষণ তো রিহার্সেল করলাম, এখন করব তোমার আসল সার্জারি। আমার মামা মস্ত বড় দাঁতের ডাক্তার। সেদিন আমি তার সাথে দেখা করার জন্য তার চেম্বারে গেলাম। তখন একটি রোগী এসে তার চেম্বারে ঢুকে গেল। হঠাৎ কিছুক্ষণ পর একটা বিকট আওয়াজ। আওয়াজটা রোগীর নয়, আমার মামার। কারণ যখন মামা রোগীর চিকিৎসা করতে গিয়েছিল, তখন রোগী তার করে দিয়েছিল। প্রায় গাড়িরই ইন্স্যুরেন্স করা থাকে। ভালো ফুটবল খেলোয়াড়দের পায়ের ইন্স্যুরেন্স করা থাকে। ভালো গায়ক গায়িকাদের গলার ইন্স্যুরেন্স করা থাকে। তাহলে ভালো দাঁতের ডাক্তারদের কিসের ইন্স্যুরেন্স করা উচিত? কেন? আঙ্গুলের। সেদিন আমি মেহেরিনকে জিজ্ঞেস করলাম, মেহেরিন, একটা উদাহরণ দাও তো গালিভার আর লিলিপুটের। মেহেরিন চট করে বলল, কেন আপু, গালিভার হচ্ছে জুতার ব্রাশ, আর লিলিপুট হচ্ছে টুথব্রাশ। মেহেরিনের দাঁতের ব্যথা থাকায় আমার আম্মু মামাকে ডাকলেন। মামা এসে মেহেরিনের দাঁত চিকিৎসা করে বললেন, মেহেরিন, তোমার দাঁত তো খুবই দুর্বল, তোমাকে বেশি করে খোসা সহ ফল খেতে হবে। সেই থেকে মেহেরিন
খোসা সহ কলা বাদাম সব খাওয়া ধরলো। এখন মেহেরিনকে দাঁতের ডাক্তারের কাছে না নিয়ে নিতে হচ্ছে ডিহাইড্রেশনের ডাক্তারের কাছে। আমরিন, মেহেরিন এখন সুস্থ আছে তো? হ্যাঁ ঠিক আছে। তোমাদের কেমন লাগলো বলো? বন্ধুরা, তোমরা যারা সামনে বসে আছো তোমরা বলো তো কেমন লাগলো? এ বাবা, কি জোরে চিৎকার! একবারে টিভির ওপাশ থেকে শব্দ এপাশ চলে আসছে না? বন্ধুরা, দেখতে থাকো আমাদের অনুষ্ঠান। এরকম আরো অনেক অনেক মজার মজার গল্প, এরকম মজার মজার জোকস নিয়ে তোমাদের মাঝে আরো অনেক বন্ধুরা আসবে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। বন্ধুরা, বিরতির পর আবার ফিরে আসলাম। একটা হাততালি হয়ে যাক। এখানে যেমন দর্শক এবং টিভির সামনেও দেখি একটা দর্শকও নড়ে নাই। যাও, তোমাদেরকে আনন্দ দিতে লক্ষ্মীপুর থেকে একটু দুষ্টু ছেলে ডেকে আনছি রাফিকে। আসছে রাফি। আমি বললাম, তুর্য, আমাদের মহল্লার সামাজিক সংগঠনের উদ্যোগে আগামী মাস থেকে যৌতুকের বিরুদ্ধে জোরালো আন্দোলন করব। তুর্য বলল, আগামী মাস থেকে কেন? এ মাস থেকেই আন্দোলন কর। আরে না, এ মাসে আমার বড় ভাইয়ের বিয়ে, আর আগামী মাসে আমার বোনের বিয়ে। বলো তো, মামা আর মামির মধ্যে পার্থক্য কি? মামার এক কান দিয়ে কথা ঢুকে অন্য কান দিয়ে বেরিয়ে আসে, আর মামির দুই কান দিয়ে কথা ঢুকে মুখ দিয়ে বেরিয়ে আসে। আমার ছোট মামা হন্তদন্ত হয়ে ঢুকলেন ব্যাংকে। ব্যাংক কর্মকর্তাকে বললেন, আমার এখনই টাকা তোলার দরকার, কিন্তু আমি প্রায় 1 মাস আগে আমার চেক বই হারিয়ে ফেলেছি। এতদিন আগে চেক বই হারিয়েছেন আর এখন এই কথা বলছেন? কেউ যদি আপনার সই নকল করে আপনার অ্যাকাউন্ট থেকে সব টাকা তুলে নেয়? আমাকে কি এতই বোকা ভেবেছেন? সই যাতে নকল না করতে পারে সে ব্যবস্থা আগেই করে রেখেছি। চেক বইয়ের সব পাতায় আগে থেকেই সই করে রেখেছিলাম। নির্জনে বসে কি এক গভীর চিন্তায় ডুবেছিলেন দার্শনিক। হঠাৎ একজন লোক এসে তাকে ধাক্কা দিয়ে নাড়িয়ে বললেন, আরে ভাই, আপনি এখানে? ওদিকে বাড়িতে যে আপনার স্ত্রী মারা গেলেন। দার্শনিক খাউ মাউ করে কেঁদে উঠলেন, ছুটলেন বাড়ির দিকে। হঠাৎ থমকে দাঁড়িয়ে হেসে ফেললেন, মনে মনে বললেন, আরে আমি তো বিয়েই করিনি। 50তম বিবাহ বার্ষিকী উপলক্ষে স্টুডিওতে ছবি তুলতে গেছেন আমার দাদা আর দাদি। ক্যামেরাম্যান বলল, দাদি, আপনি যদি দাদার ঘাড়ে হাত দিয়ে রাখেন তাহলে ছবিতে বাস্তবটা বেশি ফুটে উঠবে। দাদা বললেন, সবচেয়ে বাস্তব হয় যদিও আমার পকেটে হাতটা ঢুকিয়ে রাখে। বন্ধুরা, আমার কিন্তু ওর পারফরমেন্স দারুণ লেগেছে, কারণ কি সুন্দরভাবে জোকসগুলো ধরে ধরে বলতে হয়, যেভাবে গুছিয়ে বলতে হয়, ও ঠিক সেভাবে বলেছে। কি বলো তোমরা? আরেকজন বন্ধুকে ডেকে নেব। ও এই মঞ্চে আসবে আজকে প্রথমবারের মতো। আসছে মুন্সিগঞ্জ থেকে তাজ। এক বেকার যুবক দবি সাহেবের সুন্দর বাড়ির সামনে লনে বসে বিষণ্ণ মনে ঘাস চিবুচ্ছিল। দবি সাহেবের বউ দোতলা থেকে অনেকক্ষণের ব্যাপারটা লক্ষ্য করলেন। তারপরে নিচে নেমে এসে বললেন, এই ছেলে, এখানে বসে ঘাস চিবুচ্ছ কেন? যুবক ভাবলেন, সহানুভূতি আদায় করার এটাই উপযুক্ত সময়। আমি ভীষণ ক্ষুধার্ত ম্যাডাম, পেটের খিদের জ্বালায় ঘাস চিবোচ্ছি। তাহলে বাড়ির পেছনের দিকে যাও, ওখানে এর চেয়ে আরো ভালো লম্বা লম্বা তাজা ঘাস আছে। এক লোক বাড়ি ভাড়া নিবেন। টুলেট লেখা দেখে গেলেন বাড়ি দেখতে। আচ্ছা, এ বাড়ির পানির ব্যবস্থা কেমন? বাড়িওয়ালা মুখ খোলার আগেই তার বাদর মার্কা ছোট্ট ছেলেটি বলে উঠলেন, আঙ্কেল, কল দিয়ে পানি না পড়লেও বর্ষাকালে ছাদ দিয়ে পানি পড়ে। আমাদের মহল্লার দবির সাহেব তার বন্ধু ফজলু সাহেবকে বললেন, তুমি কি 3 তলা থেকে পাইপ বেয়ে নামতে পারো? পারি, তবে সব সময় না। যখন পাওনাদের সিঁড়ি বেয়ে উপরে ওঠে শুধু তখন। দবির সাহেবের বউ দবির সাহেবকে বললেন, হ্যাঁ গো, ডয়রে অতগুলো টাকা রেখে এলে,
তালা দিয়ে এসেছো তো? ওরে আমার সোনারে, তুমি তো আমার চোখের সামনেই আছো, তালা দেওয়ার দরকার কি? এক অন্ধ ভিখারি রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষা চাইছিল আর বলছিল, আপনারা আমাকে এখন যেমন দেখছেন, আগে আমি মোটেও তেমন ছিলাম না। তার কথা শুনে দবি সাহেবের বউ এগিয়ে এসে বললেন, আমি জানি গত মাসেও তোমার চোখ জোড়া ভালো ছিল, কিন্তু বুবা ছিল। আমাদের এই অনুষ্ঠানে প্রথমবারের মতো এসেছে তাজ, তাই জমে উঠলো খুদে রসিকরাজ। আচ্ছা, প্রথমবার তুমি এখানে পারফর্ম করলে, তোমার কেমন লাগলো? খুব ভালো লেগেছে। আচ্ছা, তো বন্ধুরা, তোমরা যারা এখানে পারফর্ম করতে চাও তারা যোগাযোগ করো এই ঠিকানায়। প্রযোজক খুদে রসিকরাজ, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বীর উত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205। আমাদের তোমরা ফোন করতে পারো। ফোন করার নাম্বার হচ্ছে 96-320-30 থেকে 45 পর্যন্ত। ওকে বন্ধুরা, নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। বিরতির পর আবার ফিরে আসছি। বন্ধুরা, বিরতির পর আবার ফিরে আসলাম তোমাদের সামনে। এবার ডেকে নিচ্ছি নড়াইলের বন্ধু, আসছে তমা। আমার 3 চাপাবাজ বান্ধবী নাজ, মাসরা আর কান্তার ভিতর কথোপকথন হচ্ছে। তা হঠাৎ আমার প্রথম চাপাবাজ বান্ধবী নাজ বলে উঠলো, জানিস আমি না একবার মঙ্গলে গিয়েছিলাম, ওখানকার মানুষ এত উন্নত যে ওখানকার একটা বাড়ি থেকে একটা বাচ্চা পড়ে গিয়েছিল। নিচে আসতে আসতে বাচ্চাটার 5 বছর সময় লেগেছে। এবার আমার দ্বিতীয় চাপাবাজ বান্ধবী মাসরা বলল, জানিস আমি একবার বৃহস্পতিতে গিয়েছিলাম, ওখানকার মানুষ এত উন্নত যে ওখানকার একটা বাড়ি থেকে একটা বাচ্চা পড়ে গিয়েছিল। নিচে আসার পর দেখা গেল বাচ্চাটার দাড়ি গোঁফ সব সাদা হয়ে গেছে। এবার আমার তৃতীয় চাপাবাজ বান্ধবী কান্তা বলল, আরে ধ্যাত, এগুলো তো কিছুই না, আমি একবার চাঁদে গেছিলাম, ওইখানকার মানুষ এত উন্নত যে ওইখানকার একটা বিল্ডিং এতে একটা বান্দর পড়ে গেছিল, নিচে হওয়ার পর দেখা গেল বান্দর একটা আস্ত হাতি হয়ে গেল। জয়নাল সাহেব বেজায় কৃপণ। একদিন তার গাড়ির সঙ্গে সংঘর্ষ হলো একটি ট্রাকে। পুলিশ এসে দেখতে পেলেন যে জয়নাল সাহেব হাউমাউ করে কাঁদছেন, ওরে আমার এত দামি গাড়িটার কি হলো রে। পুলিশ এবার জয়নাল সাহেবকে বললেন, আচ্ছা আপনি তো ভারী আজব মানুষ, গাড়ি ভেঙেছে ভালো কথা, আপনার হাতটা যে ভেঙেছে সেটা আপনি খেয়াল করেছেন? এতক্ষণে জয়নাল সাহেবের চোখ গেল নিজের হাতের দিকে। এবার জয়নাল সাহেব আরো জোরে জোরে কাঁদতে কাঁদতে বললেন, ওরে আমার দামি ঘড়িটার কি হলো রে। রাকিব একদিন গেছে আশফির বাসায়। আশফি রাকিবকে দেখে একটা প্লেটে করে কিছু খিচুড়ি খেতে দিল। রাকিব যখনই খিচুড়িটা মুখে দিতে যাবে তখনই আশফির বাসার বিলটা মিউ করে উঠলো। এবার রাকিব আর খাওয়া হলো না। রাকিব আবার যখন খিচুড়িটা মুখে দিতে গেল আবার বিড়ালটা মিউ মিউ করে উঠলো। এবার রাকিব অতিষ্ঠ হয়ে আশফিকে জিজ্ঞেস করলো, কি রে দোস্ত, আমি যখনই খাইতে যাই তোর বাসার বিলাইটা মানে ম্যাও ম্যাও করে ওঠে কেন? আরে দোস্ত রে, ওর প্লেটেই তো তোরে খাইতে দিছি, তো ম্যাও ম্যাও করবে তো আমি ম্যাও ম্যাও করবো। তোমার ওই লাইনটা আমার সাথে সাথে আরেকবার সবাই। হ্যাঁ, ওরে তোমা কি সুন্দর পারফরমেন্স করলো রে। তুমি একবার বলো, আমি কেমন পারফরমেন্স করলাম রে, এরকম করে বলো। ওরে আমি কেমন করে পারফরম্যান্স করলাম রে। এবার তোমরা একবার, হ্যাঁ, তোমা কি সুন্দর পারফরমেন্স করলো রে। তোমরা একবার, হ্যাঁ। এবার আমি একবার, তোমা কি সুন্দর পারফরমেন্স করলো রে। কেমন লাগলো বলো? বন্ধুরা, এই চিৎকার শুনে বোঝা যায় যে কেমন হলো। তোমার কেমন লাগছে বলো? আমার তো খুব ভালো লাগছে। আমার তো খুব ভালো লাগছে রে। বন্ধুরা, সত্যি সত্যি অনেক অনেক মজা পাচ্ছি। এবার এই মজাকে আরো বাড়িয়ে নিতে ডেকে নেব আমাদের আরেক বন্ধু, আসছে রানু। প্রতিদিন মা আমার সাথে কলেজে যায়, আর এই ব্যাপারটা নিয়ে আমার বন্ধুরা রোজ আমার সাথে হাসাহাসি করে। বাড়ি ফিরে আমি আমার মাকে বললাম,
কাল থেকে তুমি আমার সাথে কলেজে যাবে না। মা তখন বললেন, আমি তোর কলেজে যাব না, কেন আজ কথা বলা। আমি তোর কলেজে যাব না, কেন আজ কথা বলা। পথে পথে কত ঝামেলা, সে কথা যে যায় না ভোলা। আমি তোর কলেজে যাব না, কেন আজ কথা বলা। তুই যে আমার মানিক সোনা, সাত রাজার ধনেরও বেশি। যদি কিছু হয় এই ভাবনা, হারিয়ে যায় রে খুশি। তুই যে আমার মানিক সোনা, সাত রাজার ধনেরও বেশি। যদি কিছু হয় এই ভাবনা, হারিয়ে যায় রে খুশি। তোর হাসিতে পৃথিবী হাসে, মনেতে লাগে যে দোলা। আমি তোর কলেজে যাব না, কেন আজ কথা বলা। আমি তোর কলেজে যাব না, কেন আজ কথা বলা। পথে পথে কত ঝামেলা, সে কথা যে যায় না ভোলা। আমি তোর কলেজে যাব না, কেন আজ কথা বলা। আমার বন্ধু ফাহিম ঠিক মতো কলেজ যায় না, আর ক্লাসও করে না, শুধু রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে থাকে আর মানুষকে ডিস্টার্ব করে। আর আমি তখন তাকে বললাম, ফাহিম যাও, এবার কলেজে যাও। দাঁড়াইয়া রাস্তার মোড়ে কেন তুমি থাকো রে, দাঁড়াইয়া রাস্তার মোড়ে কেন তুমি থাকো রে। যাও না এখন তুমি কলেজে, ও তুমি যাও না এখন তুমি কলেজে। ও তুমি যাও 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 এখন কলেজে। দাঁড়াইয়া রাস্তার মোড়ে কেন তুমি থাকো রে, দাঁড়াইয়া রাস্তার মোড়ে কেন তুমি থাকো রে। যাও না এখন তুমি কলেজে, ও বন্ধু যাও না এখন তুমি কলেজে। ও তুমি যাও 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 এখন কলেজে। লিজালিরা মৌসুমীরা কত শোভা পায়, স্কুল কিংবা কলেজ থেকে বাড়ি ফিরে যায়। লিজালিরা মৌসুমীরা কত শোভা পায়, স্কুল কিংবা কলেজ থেকে বাড়ি ফিরে যায়। তুমি কেন পিছু ধরো, খামোখা বিরক্ত করো। তুমি কেন পিছু ধরো, খামোখা বিরক্ত করো। কোন বন্ধু মনে করো না রে, যাও না এখন তুমি কলেজে। ও তুমি যাও না এখন তুমি কলেজে। দাঁড়াইয়া রাস্তার মোড়ে কেন তুমি থাকো রে, দাঁড়াইয়া রাস্তার মোড়ে কেন তুমি থাকো রে। যাও না এখন তুমি কলেজে, ও তুমি যাও না এখন তুমি কলেজে। ও তুমি যাও 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 এখন কলেজে। কেমন লাগলো তোমাদের? শুধু আমি একটা কথা বলতে চাই যে ও যে গানটা করলো, সেই গানটা নিয়ে আমার সত্যি সত্যি
কিছু বলতে ইচ্ছে করছে যে এর মতো বয়সের অনেক মেয়েরা স্কুল কলেজে যাওয়ার সময় যারা বিরক্ত করে তাদেরকে রিকোয়েস্ট করব আর যেন রাস্তার মোড়ে বিরক্ত না করে, তাই তো? তোমরা সামনে সবাই দেখলাম অনেক হাসাহাসি করছো, তার মানে আমাদের অনুষ্ঠান ভালো লাগছে। সেই কারণে তোমাদের ভালো লাগাকে মাথায় রেখে আমরা এরকম অনুষ্ঠানে প্রতি সপ্তাহে আবার ফিরে আসবো। ভালো থেকো তোমরা।